দর্শক, আমন্ত্রণ করোনা নিউজ লাইনে। আপনাদের সাথে আজকে আমি ফারাবি হাফিজ। করোনায় আজকে শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার হয়েছে 1.51%। স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে দেশে করোনায় আজকে মারা গেছেন 18 জন এবং প্রাণহানি বাংলাদেশে দাঁড়ালো 8,041 জনে। শনাক্ত বিবেচনায় এই মৃত্যুর হার বলা হচ্ছে 1.51%। স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে এই সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন 602 জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বাংলাদেশে 5,32,401 জন। ঠান্ডা বা গরম কিছু খেলে দাঁতে যে শিরশিরে অনুভূতি হয় সেটাই দাঁতের সেন্সিটিভিটি। দ্রুত সমাধান না করলে এটি আরও গুরুতর হতে পারে। ডেন্টিস্টরা সেন্সোডাইন ব্যবহারের পরামর্শ দেন, কারণ সেন্সোডাইন দাঁতের শিরশিরে অনুভূতি থেকে আরাম দেয়। ভ্যাকসিনের গ্রহণযোগ্যতা নিয়ে এখনও সরকারি কোনো জরিপ বা গবেষণা বাংলাদেশে হয়নি, কিন্তু সম্প্রতি বেসরকারিভাবে দেশের 8টি জেলায় জরিপ চালিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং কয়েকজন গবেষক। তাদের দেয়া যে তথ্য, সেখানে বলা হয়েছে যে 74% মানুষ বিনামূল্যে এই নিরাপদ ভ্যাকসিন নিতে আগ্রহী। এই গবেষকরা বলছেন যে বিজ্ঞানসম্মত তথ্য যদি তুলে ধরা যায় তাহলে এই ভ্যাকসিনের অনাস্থা হয়তো কাটানো সম্ভব। সরোয়ার সুমন একটি রিপোর্ট করেছেন। ভ্যাকসিন কবে আসবে এই প্রশ্নের সমাধান হতে না হতেই এখন মানুষ নেবে কিনা এর উত্তর খোঁজার পালা। জনগণের মাঝে ভ্যাকসিন দ্বিধা ও গ্রহণযোগ্যতা নিয়ে বিভিন্ন দেশে গবেষণা হলেও বাংলাদেশে উল্লেখযোগ্য কোনো গবেষণা এখন পর্যন্ত হয়নি। সম্প্রতি নর্থ সাউথ ও ইউলো বিশ্ববিদ্যালয়, রংপুর হাইপারটেনশন সেন্টার এবং ইনজুরি প্রিভেনশন রিসার্চ সেন্টারের 6 জন গবেষক 8 জেলায় শহরগ্রাম মিলিয়ে প্রায় 4,000 মানুষের উপর একটি জরিপ চালায়। জরিপকারীদের প্রশ্ন ছিল, ভ্যাকসিন নিরাপদ, কার্যকর ও বিনামূল্যে পাওয়া গেলে নেবেন কিনা। এতে সম্মতি দিয়েছেন 74.6% উত্তরদাতা। যে আসলে বাংলাদেশের মানুষ ভ্যাকসিন নিতে প্রস্তুত কিনা এটা আমরা বোঝার চেষ্টা করেছি। যদিও স্যাম্পল সাইজ কম, কিন্তু স্যাম্পল সাইজ কম হলেও এর যে রেজাল্ট আমাদের হাতে এসেছে সেটি অবশ্যই আশাব্যঞ্জক। কারণ মানুষকে বুঝিয়ে কোনো কাজ করার চেয়ে যদি সে আগের থেকে বুঝে যায় তাহলে কাজটা খুব সহজ হয়। বয়স্ক মানুষের মধ্যে ভ্যাকসিন নেওয়ার প্রবণতাটা কম। 30 বছর থেকে 50 বছরের মধ্যে যারা শিক্ষিত জনগোষ্ঠী তাদের মধ্যে দেখা যাচ্ছে যে ভ্যাকসিন নেওয়ার টেন্ডেন্সিটা বেশি, কিন্তু যারা ইনফেক্টেড হয়েছিল তাদের মধ্যে ভ্যাকসিন নেওয়ার টেন্ডেন্সিটা খুবই কম। গবেষকরা বলছেন, ভ্যাকসিন নিয়ে মানুষের দ্বিধা কাটাতে হবে, দূর করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়ার দুশ্চিন্তা। লোকাল সমাজের মান্যগণ্য ব্যক্তিগণ আছে এবং যে সমস্ত বেসরকারি প্রতিষ্ঠানগুলো আছে এবং তাদের মধ্যে প্রথমে আস্থা নিয়ে আসতে হবে, যাতে করে এই যে মিস ইনফরমেশন গুলা, যে ভ্যাকসিন নিয়ে যে মানুষের মধ্যে যে মিস ইনফরমেশন গুলা তৈরি হচ্ছে সেটা যাতে না হয়। যেখানে পারসেপশন ভালো আছে সেখানে আমরা প্রয়োগের ক্ষেত্রে প্রায়োরিটি দিতে পারি, এবং যেখানে নেগেটিভ আছে সেখানে কিন্তু সরকারি পর্যায় থেকে কিছু পজিটিভ ক্যাম্পেইন করা উচিত। ভ্যাকসিন দ্বিধা নিয়ে ভারতের জরিপগুলোতে শুরুতে যত মানুষ অনিচ্ছুক কিংবা ভাবছিলেন, আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার পর ভ্যাকসিন নিতে আগ্রহী মানুষের সংখ্যা বেড়েছে। সরোয়ার সুমন, চ্যানেল 24, ঢাকা। এই রিপোর্টের শুরুতেই আপনারা যেটা দেখছিলেন যে আমাদের রিপোর্টার বলছিলেন যে শুরুতে প্রশ্ন ছিল কবে আসবে, এবং আসার পরে দেখা যাচ্ছে এখন নতুন বিতর্ক শুরু হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে যে ভ্যাকসিন নিতে কোনো কোনো সময় অনাগ্রহ। কিন্তু এই যে গবেষণার উপরে যেই রিপোর্টটি প্রকাশিত হয়েছে, এই গবেষণাতে বলা হয়েছে 74% মানুষ নিতে আগ্রহী। আমরা এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই, মানুষের মধ্যে কেন অনাস্থা, কোনো কোনো ক্ষেত্রে অনাগ্রহ, এবং সেটা কিন্তু শুধু বাংলাদেশে না, সেটা দেশের বাইরেও আমরা শুনতে পাচ্ছি। ডক্টর তৌফিক জোয়ারদার, জনস্বাস্থ্য এবং স্বাস্থ্য ব্যবস্থাপনা বিশেষজ্ঞ, আমাদের সাথে যুক্ত হচ্ছেন। তিনি জনাব জোয়ারদার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিও থেকে। একটু আপনি হয়তো রিপোর্টটা শুনছিলেন, একটি গবেষকদের একটা তথ্য পাওয়া গেল, বেসরকারিভাবে তারা করেছেন, এবং সেখানে তারা দেখিয়েছেন যে বাংলাদেশে 74% মানুষ, 8টি জেলায় তারা করেছেন স্যাম্পলিং, সেখানে 74% মানুষকে পেয়েছেন তারা পজিটিভলি তারা নিতে চান। প্রথমে আমাদের মধ্যে আমরাই ফেনা তুলে ফেলেছি যে ভ্যাকসিন কবে আসবে, আদৌ বাংলাদেশে আসবে কিনা, মানুষ পাবে কিনা। এখন এই ধরনের কথাবার্তা উঠছে, এর কারণ কি বলে মনে করেন?
আচ্ছা, এই ভ্যাকসিন নিয়ে কিন্তু ভ্যাকসিন খুব সেনসিটিভ একটা ইস্যু, আমাদের সেটা বুঝতে হবে। কারণ জি। ওষুধ মানুষ নেয় হচ্ছে নিরুপায় হয়ে, যখন তার একটা অসুস্থ অবস্থায় থাকে, সে খড়কুটো আঁকড়ে ধরার একটা প্রয়াস পায়। কিন্তু ভ্যাকসিন রাইট। নেয় হচ্ছে সুস্থ মানুষ। জি। তো তখন তার ভেতরে এটা একটা লাক্সারির মতো মনে হয় তার কাছে, যে আমি নিবো কি নিবো না। দ্যাটস আ কাইন্ড অফ লাক্সারি। আমি নিতেও পারি, নাও পারি। হুম, হুম। একটা জিনিস তার ভেতরে কাজ করে। তো ভ্যাকসিনের ব্যাপারে এই জাতীয় দ্বিধা, এটা বাংলাদেশে কিছুটা নতুন বলতে হবে। কারণ এটা বরং পাশ্চাত্যের দেশগুলোতে এই ভ্যাকসিন নিয়ে দ্বিধা এবং মিস ইনফরমেশন খুবই পুরনো ইতিহাস তাদের। আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে যদি যান, সেখানে অ্যান্টি ভ্যাক্সারদের একদম আলাদা একটা গ্রুপ আছে। ওখানে আপনার স্কুলে ভর্তি করতে হলে বাচ্চার ভ্যাকসিনেশনের কার্ড দেখাতে হয়। তারপরেও দরকার হলে বাচ্চাকে তারা স্কুলে পাঠাবে না, তারপরেও ভ্যাকসিন নেবে না। এই রকমের রেজিস্ট্যান্স কিন্তু তাদের মধ্যে আছে। ফরচুনেটলি আমাদের মধ্যে কিন্তু এই জিনিসটা ছিল না দীর্ঘদিন ধরে, এবং না থাকার একটা প্রমাণ হচ্ছে বাংলাদেশে কিন্তু ভ্যাকসিনেশন, মনে করেন চাইল্ডহুড ভ্যাকসিনেশনের মধ্যে মিজলস ভ্যাকসিনটা মোটামুটি সারা পৃথিবীতেই কম বেশি দেওয়া হয়। বাংলাদেশে মিজলস ভ্যাকসিনের হার ছিল ৯৭%, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রে সেটা ছিল ৯০%, হুম, হুম, হুম। যুক্তরাজ্যে সেটা ৯১%। তার মানে অন্যান্য দেশের তুলনায় কিন্তু আমাদের দেশে হুম। ভ্যাকসিনের প্রতি একটা ইতিবাচক ধারণা আগে ছিল। তো এখন হঠাৎ করে এই ইতিবাচক ধারণাটা হঠাৎ করে কেন ৭৪% নেমে গেল? কেন একটু নেতিবাচক একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি? তো ১ম হুম। কথা হচ্ছে যে এই নেতিবাচক প্রবণতা বাংলাদেশের জন্য কোনো স্পেসিফিক বিষয় না। সারা পৃথিবীতে আরো বেশি। আপনি যদি মার্কিন যুক্তরাষ্ট্রে এই সার্ভেটা করেন, আমার ধারণা ৬০ থেকে ৬৫% বেশি আপনি ইতিবাচক সাড়া পাবেন না, যেটা বাংলাদেশে ৭৪% বলা হচ্ছে। হুম, হুম। সো এটা একদিক থেকে অন্য অনেক দেশের তুলনায় অনেক বেশি এবং ভালো। এটার পেছনে আরেকটা কারণ তারা দেখিয়েছেন যে, অনেকেই বলছেন যে যারা অলরেডি আক্রান্ত হয়েছেন, তারা কিন্তু বলছেন যে আমরা আক্রান্ত হয়ে গিয়েছি যেহেতু, তাদের ভেতরে মনে হচ্ছে যে আমরা তো এখন এই রোগ থেকে, এই সংক্রমণের ঝুঁকি থেকে আমরা মুক্ত, কাজে আমরা কেন আবার নিব? তো হুম। এই প্রশ্নগুলো চলে আসছে। তা আমার একটা ব্যক্তিগত ধারণা, যেটা মানুষের সাথে কথা বলে মনে হয়েছে, যে স্বল্পবিদ্যা ভয়ঙ্করী বলে একটা শব্দ আমরা ব্যবহার করি। আমরা যখন হুম। একটা জিনিসকে পরিপূর্ণভাবে না জেনে, এটা অর্ধেক জানি, অল্প একটু জানি, তখন সেটার উপরে আমরা নানা রকম চিন্তা ভাবনা করি। রাইট। এইজন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে কিন্তু একটা কথা বলা হয়েছে, যে তাদের যেই ইনফোডেমিক ম্যানেজমেন্টের যে ওয়েবসাইট, সেখানে তারা বলা হয়েছে যে মানুষকে ভ্যাকসিন দ্বারা ইমিউনাইজেশন করার আগে হুম। মানুষকে মিস ইনফরমেশন, অর্থাৎ ভ্রান্ত ধারণার বিরুদ্ধে ইমিউনাইজেশনটা আগে দেওয়া দরকার। হুম। মানুষকে ভ্যাকসিন দেওয়ার আগে মানুষের ভ্যাকসিনের ব্যাপারে যে ভ্রান্ত ধারণা আছে, বরং সেটার বিষয়ে মানুষকে আরো বেশি এমফেসিস দেওয়া দরকার। তো তাদের এই বক্তব্যগুলোরই আসলে একটা রিফ্লেকশন আমরা দেখতে পাচ্ছি। তো কেন হচ্ছে এটা? আসলে মানুষ এই যে পরিপূর্ণ না জেনে অল্প একটু জানছে, এবং সেটার ভিত্তিতে তারা কিছু সিদ্ধান্ত ড্র করার চেষ্টা করছে। আর আরো একটা কারণ আমি বলব, যে স্বাস্থ্য ব্যবস্থার প্রতি অনাস্থাও কিছু কিছু ক্ষেত্রে কিন্তু দায়ী হতে পারে, যেটা আমাদের এখন প্যান্ডেমিকের ম্যানেজমেন্ট এখন তুলনামূলকভাবে অনেক ভালো হচ্ছে, হুম। কিন্তু শুরুর দিকে কিন্তু একটা অনাস্থা সৃষ্টি হওয়ার মতো আচ্ছা, পরিস্থিতি ডক্টর সৃষ্টি জোয়ারদার, আমি আমি এটাও আমি একটু একটা বলে, কারণ আমাদের হতে একটা পারে। বিরতির সময় আছে, তার আগে একটু বলে রাখি আপনাকে, এই যে অনাস্থার কথা বলছেন, এর পেছনে কিছু সুনির্দিষ্ট কারণ হিসেবে যারা অনাস্থার প্রকাশ করেন মুখ দিয়ে, তারা বলে থাকেন যে পার্শ্ব প্রতিক্রিয়া। এটা যথাযথভাবে দীর্ঘ সময় নিয়ে যে একটা ভ্যাকসিন তৈরি হয়, আমার শরীরে আমার অন্যান্য রোগ আছে, কি ধরনের প্রতিক্রিয়া আমার মধ্যে তৈরি হয় আমি জানি না। তো তাদের ক্ষেত্রে মানে এই সমস্যাটা দূর করার উপায় আমি সেইটার সম্পর্কে আপনার কাছে পরে শুনবো। দর্শক, ছোট্ট একটা বিরতির পর আবারও আসছি এই আলোচনায়। করোনা নিউজ লাইন দেখছেন চ্যানেল 24-এ। আমরা আজকে আলোচনা করছিলাম, ডক্টর তৌফিক জোয়ারদার আমাদের সাথে রয়েছেন, জনস্বাস্থ্য এবং স্বাস্থ্য ব্যবস্থাপনা বিশেষজ্ঞ। আমরা কথা বলছিলাম মূলত যে করোনার ভ্যাকসিন এসছে সেটা নিয়ে মানুষের মধ্যে এক ধরনের অনাস্থা, এক ধরনের অনীহা কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে আস্থাহীনতা। ডক্টর জোয়ারদার, আমরা যেটা নিয়ে আলোচনায় ছিলাম, আপনি বলছিলেন আসলে কেন তাদের মধ্যে কারোর মধ্যে আস্থাহীনতা। সেই ক্ষেত্রে একটা প্রশ্ন চলে আসে যে যারা এই আস্থাহীনতার কথা বলছেন, তারা বলছেন মূলত এটা যথেষ্ট সময় নিয়ে এই ভ্যাকসিনটা তৈরি হয়নি, এটা একটা। দ্বিতীয়ত, পার্শ্ব প্রতিক্রিয়া কোনো কোনো জায়গা থেকে শোনা যাচ্ছে, যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে মিস ইনফরমেশন, ভুল ইনফরমেশনের মাধ্যমে তার মাথার মধ্যে এটা গেঁথে যায়। এই বিষয়টা নিয়ে আপনার কাছ থেকে যদি একটু শুনি, আপনি কি মনে করেন?
হ্যাঁ, আপনি দুটো পয়েন্ট খুব কারেক্টলি বলেছেন। আরো দুটো পয়েন্ট আমরা দেখছি। একটা হচ্ছে যে যেহেতু অনেক ফাইজার এবং মডার্না এটা বাইরে বেশি শোনা যাচ্ছে যে তাদের টিকাগুলো হচ্ছে mRNA ভ্যাকসিন, এবং অনেকে বলার চেষ্টা করছেন যে এটা যেহেতু আরএনএ ভ্যাকসিন এটা মানুষের শরীরে ঢুকে মানুষের জেনেটিক স্ট্রাকচারকে চেঞ্জ করে দিতে পারবে। এ ধরনের কিছু ভ্রান্ত কথাবার্তাও শোনা যাচ্ছে। আর আরেকটা কথা বাংলাদেশে খুব শুনতে পাচ্ছি, সেটা হচ্ছে যে যেহেতু ভারত থেকে এই টিকাটা আসছে এটার মান আসলে যথেষ্ট মানসম্মত কিনা এরকম একটা কথাও কিন্তু শোনা যাচ্ছে। তো সবগুলো মিলিয়ে আমি বলতে চাই যে সময়ের যে বিষয়টা আপনি বললেন, সময় যদিও কম লেগেছে, কিন্তু আপনাকে বুঝতে হবে যে আগে ভ্যাকসিন তৈরি আগেকার দিনে যখন 10 বছর 15 বছর সময় লাগতো, তখন যেই টেকনোলজি কিন্তু এখন অনেক উন্নত হয়েছে। আর আমাদের যে ইয়েটা যে ভ্যাকসিনের যে জিনোম সিকোয়েন্স, ভাইরাসের যে জিনোম সিকোয়েন্স, সেটা কিন্তু সেই জিনোম সিকোয়েন্স করতেই আগে বছর পার হয়ে যেত এবং অনেক বছর লেগে যেত। সেই জিনোম সিকোয়েন্স কিন্তু আমরা একদম এই বছরের শুরুতেই চাইনিজ যে কর্তৃপক্ষ সেটা আমাদের কাছে শেয়ার করেছে, এবং সেটাকে ব্যবহার করে কিন্তু আমরা ওই জিনোম সিকোয়েন্স আমাদের তো করতেই হয়নি, তো ওই স্টেপটা আমরা পার হয়ে গেছি। দ্বিতীয়ত হচ্ছে যে ফেজ 1 ফেজ 2 ট্রায়াল আর ফেজ 3 ট্রায়াল, এই ট্রায়ালগুলোর মধ্যে কিছু ওভারল্যাপ আছে। আগে যেটা করা হতো বা বেশিরভাগ ক্ষেত্রে যেটা করা হয় যে একটা ফেজ শেষ হলে সেটার ডেটার উপর ভিত্তি করে সেকেন্ড ফেজে যাওয়া হয়, তারপরে থার্ড ফেজে যাওয়া হয়, কিন্তু এখন এগুলো ওভারল্যাপ করে ফেলা হয়েছে আর কি, যেহেতু সময়ের একটা সংকট আছে। তৃতীয়ত হচ্ছে যে এগুলোর অ্যাপ্রুভাল প্রসেস হচ্ছে খুবই দীর্ঘ সময় লাগে এগুলো অ্যাপ্রুভাল করতে, কিন্তু যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি, এই জন্য সারা পৃথিবীর সায়েন্টিস্টরা সবাই মিলে এইটার ডেটাগুলোকে তারা দেখেছে এবং অ্যাপ্রুভাল যাতে তাড়াতাড়ি দেওয়া যায়, এটার ইয়েটা নিশ্চিত করে, অর্থাৎ সেফটিটা নিশ্চিত করে দ্রুত দেওয়া যায়, সেইগুলো কিন্তু তারা খুব দ্রুত সময়ের মধ্যে করতে সক্ষম হয়েছে, যেটা সাধারণভাবে কিন্তু হয় না। তো আরেকটা ফোর্থ যে পয়েন্ট, সেটা হচ্ছে যে আমরা যদিও বলছি কম সময় হয়েছে, কিন্তু আপনার মনে রাখতে হবে যে কোভিড-19 নতুন হলেও করোনা ভাইরাস কিন্তু নতুন কিছু না। সেই সার্স 2003 সালে দেখা দিয়েছে, সার্সও কিন্তু একটা করোনা ভাইরাস। কাজে সার্স নিয়ে যে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন যেটা বাংলাদেশে আসছে, সেটা নিয়ে সেটার অরিজিনাল গবেষণা কিন্তু 2003-এ শুরু হয়েছে, এবং সেটার উপরই ভিত্তি করে একটু মডিফাই করে এটা কোভিড-19 এর জন্য প্রস্তুত করা হয়েছে। কাজে সময়ের যেই বিষয়টা তোলা হচ্ছে যে এত অল্প সময় কিভাবে তৈরি হলো, এটা আসলে ঠিক না। এটা আসলে অনেক আগেই শুরু হয়েছে, কিন্তু এটাকে কোভিড-19 এর জন্য মডিফাই করার জন্য যে সময়টা লাগে এই 1 বছরের মধ্যে, সেই জিনিসটা যেহেতু সবাই মিলে এই একটা কাজ করছে। নর্মাল টাইমে আমরা কি করি, আমরা অনেক কাজ একসাথে করি, এক একজন এক একটা কাজ করে, কিন্তু এখন সবার কনসেন্ট্রেশন একটা কাজ নিয়ে, যার জন্য এটা অল্প সময়ের মধ্যে করা সম্ভব হয়েছে। আর ভারতের টিকা নিয়ে যেই সন্দেহ সংশয় হচ্ছে, সেটা হচ্ছে যে এটা কিন্তু ভারতের টিকা না। আপনার অ্যাস্ট্রাজেনেকা পৃথিবীর অনেক দেশেই কিন্তু তাদের এই ভ্যাকসিনের ফর্মুলাটা, আসল ফর্মুলাটা তো ব্রিটিশ ফর্মুলা, অর্থাৎ অক্সফোর্ডের ফর্মুলা। এখন ওরা বিভিন্ন জায়গায় এটা কিন্তু তৈরি করছে। দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য ভারতে তারা এটা তৈরি করছে, হয়তো আমেরিকার জন্য তারা অন্য কোনো জায়গা থেকে তৈরি করবে। এটা ভারতের টিকা না, এটা অ্যাস্ট্রাজেনেকারই টিকা, তৈরি হচ্ছে ভারতে, জাস্ট এটার অ্যাসেম্বলি হচ্ছে ওখান থেকে এখানে আসছে। কাজে এটা নিয়ে সন্দেহের বা সংশয়ের কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না। বাংলাদেশের একজন, আমি একটা আলোচনা শুনছিলাম, সেখানে যে আলোচক ছিলেন উনি বলছিলেন এমনিতেই দেশে মানুষের শিক্ষা, সংস্কার, রোগের প্রতি মানুষের গুরুত্ব না দিয়া, সেইটা এক ধরনের প্রবণতা তো আছেই, কিন্তু যুক্তরাজ্যের মতো দেশে, যেই দেশে একদম পরিষ্কারভাবে ফুটে উঠেছে মানে স্বাস্থ্য অব্যবস্থাপনা, তারা তাদের মুখ দিয়ে বলেছে, সেখানেও কিন্তু তারা একটা সার্ভেতে আমরা সেখানে দেখলাম যে 61% মানুষ তারা নভেম্বরে যে সার্ভেটা হয়েছে তারা ভ্যাকসিন নিতে চায়, আর জানুয়ারিতে সেটা হয় 81%। আবার লন্ডনে বসবাসরত যে বাঙালি কমিউনিটি, তাদের উপরে যেটা চালানো হয়েছে, সেখানে দেখা যাচ্ছে তাদের 45% মানুষ তারা চায় ভ্যাকসিন নিতে, বাকিরা চায় না। এই বিষয়টা নিয়ে আরও কথা বলতে চাই। আমাদের ছোট্ট একটা বিরতির সময় আছে, দর্শক ফিরে আসছি বিরতির পর। করোনা নিউজ লাইন দেখছেন চ্যানেল 24-এ। আমরা ডক্টর জোয়ারদারের সাথে কথা বলছিলাম, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। ডক্টর জোয়ারদার, একটা বিষয়ে আমরা আলোচনায় ছিলাম, ওই আলোচনার মধ্যে করোনা কেন এই ভ্যাকসিন নিতে মানুষের অনাগ্রহ বা অনাস্থার কথা শোনা যাচ্ছে। ইপিআই কার্যক্রম যখন বাংলাদেশে শুরু হয়, তখনও কিন্তু এই যে নতুন এক ধরনের টিকা এবং সরকার একটা ব্যাপক রকমের, মানুষের মধ্যে এরকম সচেতনতা মানে তৈরি না হওয়ার কারণে একটা ব্যাপক রকমের প্রস্তুতি নিয়েছিল কিন্তু, এবং সেই স্ট্রাকচারটা এখনও বিদ্যমান। আপনি কি মনে করেন মানুষের মধ্যে এই গ্যাপটা, যোগাযোগের গ্যাপটা পূরণ করার জন্য কি করা উচিত? একটা জিনিস আমাদের বুঝতে হবে যে বাচ্চাদের যে টিকাটা, মানে ইপিআই যে টিকাটা দেওয়া হয়, সেটা কিন্তু চাইল্ডহুড ইমিউনাইজেশন, অর্থাৎ বাচ্চাদেরকে দেওয়া হয়। সেই স্ট্রাকচার আমরা অনেক ক্ষেত্রেই অ্যাডাল্ট ইমিউনাইজেশন, আর কোভিডের ক্ষেত্রে যেটা দেওয়া হচ্ছে সেটা শুধু অ্যাডাল্ট না, এটা একদম এল্ডারলি পার্সনদেরকে দেওয়া হচ্ছে। কাজেই সেটআপের মধ্যে কিছুটা পার্থক্য আছে। তবে কমিউনিকেশন যেটা করতে হবে, এখন বাচ্চাকে ট্রিট করার জন্য যে ধরনের কমিউনিকেশন এবং অ্যাডাল্টকে ট্রিট করার জন্য যে ধরনের কমিউনিকেশন, সেটা স্বাভাবিকভাবে এক হবে না। তো এইটার জন্য মানুষকে বোঝানোর, তাকে কনভিন্স করার একটা বিষয় আছে, লজিস্টিকের একটা বিষয় আছে,
তারপরে মেল ফিমেল পার্সনের একটা বিষয় আছে যে আমাদের সার্ভিস প্রোভাইডার কারা, টিকাটা দেবে কে। সে যদি একজন ফিমেল পার্সন হয় বা একটা মেল পার্সন হয়, তাহলে একজন ফিমেল পার্সন কি পর্দা পুশিদা করে সেটা নিতে যাবে কিনা, গ্রামাঞ্চলের কথা বলছি বিশেষ করে। তো এই জাতীয় প্রশ্নগুলো কিন্তু চলে আসে। তো এগুলোর জন্য কিন্তু তাদেরকে বোঝানোর, এটার বেনিফিটটা তার সামনে তুলে ধরার একটা প্রয়োজন আছে। আর আরেকটা জিনিস খুবই জরুরি, সেটা হচ্ছে যে যারা ওপিনিয়ন লিডার যারা, তাদেরকে যদি আমরা এঙ্গেজ করি, অর্থাৎ সোশ্যাল এঙ্গেজমেন্ট বা কমিউনিটি এঙ্গেজমেন্টের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এবং আমাদের যারা নেতৃস্থানীয় ব্যক্তিরা আছে তারা নিজেরা যদি আগে ভ্যাকসিনটা নিয়ে একটা উদাহরণ হিসেবে মানুষের সামনে আবির্ভূত হতে পারেন, তাহলে সেটা মানুষকে অনেক বেশি উদ্বুদ্ধ করবে বলে আমার মনে হয়। তো এইটাও একটা বিষয়, মানে আমরা তো বলি যে এক্সাম্পল ইজ গ্রেটার দেন প্রিসেপ্ট। তো এই এক্সাম্পলটা সেট করতে হবে আমাদের মানে যারা এল্ডারলি, মানে আমাদের সমাজের যারা মুরব্বী আছেন আর কি, তাদেরকে এটা সেট করতে হবে। হ্যাঁ, ভারতেও দেখেছি যে আগের থেকে মানুষ একটু আগ্রহী হচ্ছে বলে সেখানকার মিডিয়াগুলো খবর দিচ্ছে। জি, ডেফিনেটলি ওখানে তো মিডিয়া বা এবং কমিউনিকেশন তো খুবই অ্যাডভান্সড। ভারতের কমিউনিকেশন স্ট্র্যাটেজি খুব অ্যাডভান্স, কিন্তু আমাদের একটা অ্যাডভান্টেজ আছে, সেটা আমাদের কাজে লাগাতে হবে। সেটা হচ্ছে আমরা কিন্তু অনেক হোমোজেনাস। ভারতে এত ভাষা জনগোষ্ঠীর মানুষ, এত ধর্মের মানুষ, আমাদের কিন্তু অতটা না। আমাদের সোসাইটি খুবই ক্লোজ নিট, সোশ্যাল নেটওয়ার্কিং অনেক বেশি। এগুলোকে কাজে লাগাতে পারলে আমার মনে হয় যে আমাদের জোয়ারদার, অনেক ধন্যবাদ। আমাদের হাতে সময় শেষ হয়ে গেছে। ডক্টর জোয়ারদার আমাদের সাথে ছিলেন। এই ছিল আজকে করোনা নিউজ লাইনে। অনেক ধন্যবাদ যারা সাথে ছিলেন আমাদের।